কিন্তু এইবার হবে, এইবার ইউনূস সাহেব খেপছেন, এখন আর ভয় পাইবো না, সেই ভয় কাটাই দিছে। জাস্ট খালি ফোন করবেন, পুলিশ এবার সাহস পেয়ে গেছে। কারণ রাজা যদি হুকুম দিয়ে যায় তাহলে তার সৈন্যরা যা ইচ্ছা তাই করতে পারে। এবার রাজার হুকুম হয়ে গেছে, পুলিশ এবার সতর্ক নামবে। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ, এবং এই কূপ সংঘটিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জেনারেল মারা গেছে। যে দলটাই যত বড় কথা বলুক, বাংলাদেশের রাজনৈতিক দল মানে চোরের দল, লুটের দল, সব ধান্দাবাজের দল। লিখে রাখেন এই কাগজে, আমি যে কথাটি বললাম, যার পক্ষে যাক আর বিপক্ষে যাক। ঘটনা উল্টে গেছে। সেনাবাহিনীর বা সেনাপ্রধানের যদি কোনো ভিন্ন ধরনের রাজনীতি থেকে থাকতো বা থাকে বা আছে, সেটা একেবারেই নষ্ট হয়ে গেল। বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাহলে তো আর এই যে জুলাই আগস্টে 1400 মানুষ শহীদ হইতো না, 14,000 পঙ্গু হইতো না, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না। কেন আপনারা গত 14-15 বছর একটা ধাওয়া দিলেন না? অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে সাংবাদিক ইলিয়াস তার সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 600 কোটি টাকার নিশ্চিত প্রমাণ সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন। লুটপাটের চিহ্ন প্রায় 650 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন। আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা। ভালো লাগছে বিষয়টা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতা কর্মী আছেন, তাদের জন্য তো কেয়ামত চলছেই, আরো বড় কেয়ামতের আয়োজন করতে যাচ্ছে ইউনূস সরকার। হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদী আর ভারতকে এখানে টেনে না আনতে পারে। তারা যদি রয়ের দালাল না হতো, বিএনপি যদি ইন্ডিয়ার দালাল না হতো, বিএনপি যদি ষড়যন্ত্রকারী দেশদ্রোহী না হতো, সবার আগে তাদের দায়িত্ব বলার চুপুকে বের করে দাও, তার ঘাড় ধাক্কা দিয়ে বের করো। সবার আগে তারা বলবে চুপু মাস বি আউট, তার চুপু অসাংবিধানিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যে দলটাই যত বড় কথা বলুক, বাংলাদেশের রাজনৈতিক দল মানে চোরের দল, লুটের দল, সব ধান্দাবাজের দল। আমাদের জনগণকে আসলে জাগতে হবে। 24-এ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জাগতে হবে। আমরা 2000-এর অধিক জীবন দিয়েছি, 20,000-এর অধিক বন্ধুত্ব বরণ করেছি। এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে। যদি পরিসংখ্যানের দিকে তাকান, বাংলাদেশের ভোটার কত? 12,45,00,000-এর কিছু বেশি। কিন্তু বাংলাদেশে 64টি ডিস্ট্রিক্টে বা 8টি বিভাগে নজর রাখেন, রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি। কিন্তু এই দেশের জনগণ 18 থেকে 20 কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। তারা লুটপাট করেন, তারা সুবিধা গ্রহণ করেন, তারা বড় বড় অট্টালিকা গড়েন, বেগম পাড়া বানান, কিংবা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমান, আর আমরা না খেয়ে মরি। তাহলে দোষটা কাদের? দোষটা আমাদের। আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি, আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি, রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি, আমরা পুলিশের গুলির সামনে পড়ি, আমরা জেল জুলুম খাটি, ক্রস ফায়ারে পড়ি, গুম হই, মাঝখান থেকে সুবিধা নেয় ওরা। আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেই। আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য, সেই সব ব্যক্তির জন্য যারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এস আলমের কিচ্ছু হবে না, বসুন্ধরা গ্রুপের কিচ্ছু হবে না, যমুনা গ্রুপের কিচ্ছু হবে না, হামিম গ্রুপের কিচ্ছু হবে না। যারা গত 15-16 বছরে লুটপাট করেছে, এরা যেই টাকা লুটপাট করেছে এর বড় একটি অংশ আওয়ামী লীগকে দিয়ে লাইসেন্স পেয়েছিল লুটপাটের। পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা বড় অংশের টাকা দিয়ে দেবে, বাস তাদেরকে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লাইসেন্স দেওয়া হবে। লিখে রাখেন এই কাগজে, আমি যে কথাটি বললাম, যার পক্ষে যাক আর বিপক্ষে যাক, লিখে রাখেন। গত 15টা বছর ব্যক্তিগতভাবে আমিও অনেক সাফার করেছি, এই দেশ ছেড়েছি, চাকরি ছেড়েছি, মানবেতর জীবনযাপন করেছি, কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। কারণ কাদের জন্য কথা বলেছিলাম, কাদের জন্য লড়াই করেছিলাম, কাদের জন্য দেশ ছেড়েছিলাম, কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা? কিন্তু এই রাষ্ট্র, এই সিস্টেম, এই লুটেরাদের দেখতে চাইনি আমরা। সেই লুটেরাই আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণকেন্দ্রে। কারা সেই লুটেরা? তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা জাগবো, আমরা না জাগলে দেশ জাগবে না কখনো। আবারও বলছি,
মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের 18 থেকে 20 কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না, তাহলে দোষটা আমাদের জাগতে হবে, ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে। আমরা এমন কোন দলের তাবেদারি করব না, আমরা এমন কোন দলের পক্ষে দাঁড়াবো না যেই পক্ষ বা যেই দল আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আমাদের টাকা লুট করবে, আবার দিন শেষে তারাই ওদের সাথে আপোষ করে চলবে। আবারও বলছি, ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে হাসিনার দোসরদের সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দেব, সে যেই দলই হোক। এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে, নতুবা এই দেশের বা এই দেশের জনগণের মুক্তি মিলবে না। লিখে রাখেন। দর্শক, আসছি দ্বিতীয় প্রসঙ্গে। ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কূ সংঘটিত হয়েছে এবং এই সামরিক কূতে 5 জন টপ জেনারেল মারা গেছে। এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি, একদম মিথ্যে একটি খবর। এখন প্রশ্ন হলো, ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কি করে? দুটো বিষয় খেয়াল করবেন। এক, যে বাংলাদেশে একটি সামরিক কূ সংগঠনের জন্য তারা হয়তো পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল। দুই, এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কূ হতে পারে, তার একটি আভাস পাওয়া গেছে। দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা। এক, বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি? অনেকগুলো কারণ থাকতে পারে। এক, বাংলাদেশে একটি সামরিক কূ হোক এটি চায় ওপার, এবং সেজন্য একটি মহড়া তারা চালিয়েছে। অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল, কিন্তু হয়তোবা সে কূটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে। অথবা, আমি কিন্তু সবগুলোর অথবা বলছি, অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কূ সংগঠিত হয়, অর্থাৎ যারা কূ সংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করানো হয়েছিল। এটাও হতে পারে। তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে। তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, এটির আভাস পাওয়া যায়। বললাম এর একটিও সত্য না, তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কেন ভারতের কাছ থেকে এর জবাব চাইল না? এই ব্যাপারে ইউনূস সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি, আপনারা ভারতের কাছ থেকে এর সদুত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে, কেন এই গদি মিডিয়া এভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে। অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম। জনগণের তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে, তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। দর্শক, নানান জনের নানান মত, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, স্পেশালি পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন, সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন, এটা বিএনপিও মানতে পারছে না। বিএনপিও এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে। ডক্টর ইউনূসকে তুচ্ছতাচ্ছিল্য করেন বা হুমকি ধামকি দেন, ধমক দেন, তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই। তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইনে আছে। যে যাই বলুক, একটা ঘটনা ঘটেছে, চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। আচ্ছা, একটা সহজ বিষয়, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এখন বাংলাদেশে প্রফেসর ইউনূস, এই সরকার। তারা এই সরকারকে অবৈধ সরকার বলে, জঙ্গিবাদী সরকার বলে, দখলদার সরকার বলে। এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না, এই সরকার ঠিক আছে, আমরা আস্থা রাখি, তাহলে আপনারা কি মনে করবেন? যে ঘটনা ঘটে গেছে, এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে। ডক্টর ইউনূস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন, তিনি আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান। এটাই তো, এটা তো যে কেউ বুঝে। এর মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ, এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না। আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটাই দেশের জন্য ক্ষতিকর, ওইটি আওয়ামী লীগের জন্য ভালো, ওইটা ভারতের জন্য ভালো। আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, তার মধ্যে ভেজাল আছে। তো দর্শক, আওয়ামী লীগের একটা নিউজ, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন, এটা একটু বিশ্লেষণ করি। এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে। পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে। পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমনভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের উৎপত্তি। দেখেন, এর মানে কি? সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেনাপ্রধান ভালো, যা বলছে সব ঠিক। সেনাপ্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা। আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টেক ওভার করুক, আর এই ব্যাপারে জনগণকে সতর্ক করছে পিনাকি ইলিয়াস। অতএব আওয়ামী লীগ যেহেতু সেনাপ্রধানের পক্ষ নিচ্ছে বা পিনাকি ভট্টাচার্য এদের বক্তব্যে গুজব বলছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকি ইলিয়াস যা বলছে এটা ঠিক আছে। দেখেন, আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না। এর মানে কি? আওয়ামী লীগের স্বার্থে, ভারতের স্বার্থে এখন বিএনপিকে দরকার। তা আওয়ামী লীগ ভারত যাদেরকে দেখতে পারে না তারাই এখন সঠিক পথে আছে। আওয়ামী লীগ ভারত কাদেরকে দেখতে পারে না? জামাত শিবিরকে দেখতে পারে না। আওয়ামী লীগ ভারত দেখতে পারে না
পিনাকি ইলিয়াসকে, এর মানে তারা সঠিক পথে আছে। এটা বুঝতে সায়েন্টিস্টরাও দরকার নেই, সহজ সমীকরণ। মূলত পিনাকি ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে। তাদের এই চক্রান্তে পা দেবেন না। যাই হোক, আওয়ামী লীগের আহ্বানে তার কোনো বেরোনে। কিন্তু দেখেন, পিনাকি ইলিয়াস এরা নাকি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতেছে। আচ্ছা, সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা মানে কি? সেনাবাহিনীতে বিষয়টা কি এরকম যে সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে, সেনাবাহিনী অস্থিরতা তৈরি করে সেই ক্ষমতা থেকে নামিয়ে দিতেছে একটা অংশ, এরকম না। তাহলে সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে বর্তমান সেনাবাহিনী যেভাবে আছে, আওয়ামী লীগ এইটাই চায়, এটা থাকলেই আওয়ামী লীগ খুশি। কিন্তু পিনাকি ইলিয়াস সেটা চান না। তারা চান সেনাবাহিনীতে সংস্কার হোক, দেশপ্রেমিকদের দায়িত্বে আসুক, আওয়ামী লেসপেন্সার ভারতের দালালদেরকে বের করে দেওয়া হোক। কিন্তু সেই সংস্কারকেই বলছে অস্থিরতা। সেই অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনাকি ইলিয়াস। পিনাকি ইলিয়াস বিশেষ বিশেষ কর্মকর্তার বিরুদ্ধে বলেন যে অমুকে এই অপরাধ করেছিল, অমুকে এইভাবে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। মানে তাদেরকে সরিয়ে দিলে এটা আওয়ামী লীগের জন্য সমস্যা, আর এটাকেই বলছে ভুয়া সোর্স ব্যবহার করে অস্থিরতা তৈরি করতে চায়। তো পিনাকি ইলিয়াস যে সঠিক পথে আছে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এটাকে বলছে চক্রান্ত। মানে সেনাবাহিনীতে কিছু সংস্কার হলে, হাসিনা যে সেটআপ দিয়ে গেছে, এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত। না, সংস্কার হতে হবে, সব জায়গায় সংস্কার হতে হবে, সেনাবাহিনীতে সংস্কার হতে হবে। দেশপ্রেমিক যারা তারাই দায়িত্বে থাকবে, জনগণের পক্ষে থাকতে হবে। ভারতের দালালি করা যাবে না, আওয়ামী লীগের দালালি করা যায় না। আওয়ামী লীগের রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নিলে জনগণ এটা মানবে না। সর্বসাধারণের কাছে অনুরোধ, সেনাবাহিনী নিয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না। মানে কি সেনাবাহিনী ফেরেস্তা, এভাবেই থাক, এটা তো চাইবেই। ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনার আত্মীয়। তবে হ্যাঁ, ওয়াকারুজ্জামানের অবদান আছে হাসিনাকে সরাতে। কিন্তু আওয়ামী লীগের কি করার? হাসিনাকে লাত্তি দিলেও সে ওয়াকারুজ্জামানের হাতে পায়ে ধরেও যদি কিছু পায়, আবার এটাই তো আওয়ামী লীগের লাভ। অতএব ওয়াকারুজ্জামান হাসিনাকে সরালেও সে ওয়াকারুজ্জামানের উপরে আস্থা রাখার কথা। এই জন্য এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনাকি ইলিয়াস যা বলছেন, এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। কোনো গুজব ছড়াবেন না। আওয়ামী লীগ নাম ব্যবহার করে কেউ গুজব ছড়ালে সরাসরি ইমেইল করুন এই ঠিকানায়। বাবা, আমরা মনে করি দেশে ধর্ষণ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা থেকে জনগণ দৃষ্টি সরাতে সন্ধ্যার পর থেকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক অনলাইন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে দিনরাত কাজ করা একটি বিষয়। মুক্তিযুদ্ধের এসব কথা বললে তো লাভ নাই, এগুলোর কোনো ভ্যালু নেই। সেনাবাহিনী নিয়ে গুজবকে না বলুন, গুজব না, কোনো গুজব না। সেনাবাহিনী আমাদের সম্পদ, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেনাবাহিনী আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। আমাদের সৈনিক ভাইরা, আমাদের দেশপ্রেমিক অফিসাররাই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে। কিন্তু হাসিনার লোকও বড় বড় দায়িত্বে আছে, এটাও তো আমাদের মনে রাখতে হবে। এদেরকে তো সরাতে হবে। এই জন্য পিনাকি ইলিয়াসের এই অ্যাক্টিভিজম সঠিক, তাদের সতর্কবার্তা সঠিক। বিএনপির একজন নেত্রী, উনি পুরনো অনেক আগের বিএনপির একজন নেত্রী, উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করেন, টক শোতে বলতেছে যে বিএনপির পোলাপান যদি ধাওয়া দেয় কারো অস্তিত্ব পাওয়া যাবে না। কাকে বুঝাইছে? বুঝা নেন। বিএনপির এখন বিরোধী দল কে? বিএনপির সাথে মুখামুখি কাদের কথা বললো? তারা মাঠ ছেড়ে চলে যাবে। মজার ব্যাপার কি জানেন? ওইখানে যে প্রশ্নকর্তা উনি আবার জিজ্ঞাসে যে এক ধাওয়াতে যদি মাঠ খালি হয়ে যায়, গত 15-16 বছর কেন ধাওয়া দিলেন না? আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাহলে তো আর এই যে জুলাই আগস্টে 1400 মানুষ শহীদ হইতো না, 14,000 পঙ্গু হইতো না, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না। কেন আপনারা গত 14-15 বছর একটা ধাওয়া দিলেন না? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। বললাম না, আমরা আসলে মন মানসিকতা যতক্ষণ বদলাবো না, আমরা যদি আমাদের মন মানসিকতা না বদলাই, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। ওই যে এক প্যাকেট সিগারেট আর এক কাপ চায়ের কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই, তাহলে এই দেশ যা ছিল তাই তো হবে। এক কাপ চা আর এক প্যাকেট সিগারেট বা এক প্যাকেট বিড়ির কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই, এই দেশে কিছু হবে? যা ছিল তাই থাকবে না? তাই থাকবে ভাই। দেখেন, এই যে নাহিদ ইসলাম মাঝে মাঝে একটা কথা বলে, সার্জিস একটা কথা বলে, আবার ওই যে হাসনাত আব্দুল্লাহ বলে, ওরা এক একটা করে বলি দেয়, আর টক শোতে আইসা ওইটা নিয়ে গোলাগুলি শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।